সময়ের পরিবর্তনের সাথে সাথে মনেরও কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আর সেই সময়টাতে দারুণ কিছু গান যদি সঙ্গে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর তাই তো সুপ্রিয় দর্শক, আমি সামিয়া জাহান চলে এসেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে আপনাদেরকে দারুণ কিছু গান শোনাতে। এটিএন মিউজিক সব সময় আপনাদেরকে ভিন্ন ধর্মীয় কিছু গান শোনাতে পছন্দ করেন, আর আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের সাথে আমাদের সেটে আছেন ৭০ দশকের পর্দা কাঁপানো একজন সঙ্গীত শিল্পী। তার অসংখ্য গান রয়েছেন সুপারহিট। কোনটা রেখে কোন গানটির কথা বলবো? সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সাথে স্টেজে যিনি আছেন ৭০ দশকের পপ গানের গুরু বলা যায়, এখনও পর্যন্ত গানের সাথেই আছেন। আর আমাদের সঙ্গে আছেন দারুণ একজন সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ। সেই সঙ্গে আরও একজন সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে আছেন মাসুদ চৌধুরী। আমরা আনন্দের সাথে আমন্ত্রণ জানাতে চাই এই দুই গুণী শিল্পীকে। ফেরদৌস ওয়াহিদ স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনাকেও সালাম। এই দিন চলে যাচ্ছে, এখনো টুকটাক গান চলছে। এবং আমাদের সঙ্গে আছেন মাসুদ চৌধুরী, আপনাকেও আমন্ত্রণ জানাতে চাই আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো ধন্যবাদ আমাকে এটিএন মিউজিকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের দুইজনকে একসাথে পেয়ে খুব ভালো লাগছে। আমি প্রথমে একটু ওয়াহিদ স্যারের সাথে কথা বলতে চাচ্ছি যে সম্প্রতি সময়ে আপনার কিন্তু অনেকগুলো প্রজেক্টের কাজ চলছে। আপনি নিজে সেখানে মিউজিক কম্পোজিশনে আছেন, আপনি গীতিকার হিসেবে আছেন, সুরকার হিসেবে আছেন। তো সামনে আমাদের জন্য কি কি কাজ আসছে? আমার এখানে এই বছর প্রায় 25টির মতো গান রিলিজ হবে। এখন ভিডিও শুরু হয়ে গেছে। আজকের গানগুলি সবই আমার প্রোডাকশন থেকে আসা, এটি ওয়াহিদ এন্টারটেইন মিউজিক থেকে, এবং এ নিয়েই বলা চলে অনেকটা ব্যস্ত। বাহ, দারুণ। নতুনদের সাথেও কাজ করছেন, অনেক লেজেন্ড শিল্পীদের সাথেও কাজ করছেন। নতুনদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন স্যার? এটা আমার সম্পূর্ণ একটি ভালো লাগার বিষয়। একদিন আমিও কিন্তু নতুন ছিলাম, যখন পুরনোরা আমাদের সাথে গান করতে চাইতো না বা অনীহা করতো, তখন খুব কষ্ট লাগতো। এগুলো আমার মনে হয় আবার অনেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতো। তো এখানে নতুনদের যদি আমরা আগমন না জানাই, কে জানাবে? আমরাই তো ডাকবো। স্যার, আপনি এত সুন্দর করে বলেছেন। সত্যিই কিন্তু তাই, যে নতুনদেরকে যদি আগ্রহ না দেখানো হয় তাহলে তারা উৎসাহটা হারিয়ে ফেলবে। একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না, একদিন কিন্তু নতুনরা এই জায়গাটা দখল করবে। তাই তাদের দোয়া এবং তাদের ভালোবাসা পেতে হলে প্রত্যেকটি সিনিয়র আর্টিস্টকে কিন্তু নতুনদের আগমন জানাতেই হবে। বাহ, দারুণ বলেছেন স্যার। অনেক বেশি গল্প করব না, প্রথমে কোন গানটি থাকবে আমাদের জন্য? প্রেম তো শুধু লেখনীর লেখা নয়, গানটি লিখেছেন এবং সুর করেছেন পথিক। বাহ স্যার, এটা আমরা যতটুকু জানি এটা আনরিলিজড একটা ট্র্যাক এবং খুব শীঘ্রই দর্শকরা এটি পাবে। স্যার, শুনবো। প্রেম শুধু মুখেরই বাণী নয়, প্রেম যেন হৃদয়ের স্পন্দন, প্রেম যেন হৃদয়ের কম্পন। প্রেম তো লেখনীর লেখা নয়, প্রেম শুধু মুখেরই বাণী নয়, প্রেম যেন হৃদয়ের স্পন্দন, প্রেম যেন হৃদয়ের কম্পন। আকাশেরই মতো সীমাহীন, দিগন্তের মতো বাঁধনবিহীন, সাগরের মতো গভীর গহীন, শুধু অনুভূতিতেই
ঠিকানাও ভুল, ঠিকানাও ভুল, তবু করে নতুন পাবার বাসনা, প্রেম তো নিজে কাছেই আছে না, প্রেম তো লেখনির লেখা নয়, লেখা নয়, প্রেম শুধু মুখেরই বাণী নয়, মুখেরই বাণী নয়, প্রেম যেন হৃদয়ের স্পন্দন, প্রেম যেন হৃদয়ের কম্পন, প্রেম তো লেখনির লেখা নয়, লেখা নয়, প্রেম শুধু মুখেরই বাণী নয়, মুখেরই বাণী নয়, প্রেম যেন হৃদয়ের স্পন্দন, প্রেম যেন হৃদয়ের কম্পন। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, দারুণ একটি গান শুনলাম, আনরিলিজ ট্র্যাক, যেটি খুব শীঘ্রই হয়তো দর্শকরা শুনতে পারবেন এবং দেখতে পারবেন। স্যার, 70-এর দশক থেকে আপনি মিউজিক ইন্ডাস্ট্রিতে এখনও কাজ করছেন। মিউজিক ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশ একটা পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনটাকে আপনার কেমন লাগছে? ভালো, বিবর্তনের ধারা তো থাকতেই হবে। সেটা পোশাক আশাকে বলেন, জীবন চলার পথ বলেন, জীবনের গতি বলেন, কোনো কিছু কিন্তু থেমে থাকে না, বাড়ে। সুতরাং আমি কিন্তু এটা পজিটিভভাবে দেখি। হ্যাঁ, কিছু তো ভালো মন্দর মধ্যেই থাকবে, এই বিবর্তনের মধ্যেও তো নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে। সেটাকে গ্রহণ করে নিয়ে যেটা হবে সেটি আসল। বাহ, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি খুব পজিটিভ একজন মানুষ, সব কিছুতেই পজিটিভ জিনিসটাকেই বেশি দেখছেন। মন তো তাই চাই। এবারে আমাদের সাথে আরও একজন সঙ্গীত শিল্পী আছেন, মাসুদ চৌধুরী। আসি তার কাছে। আপনি 80-র দশকে গান করতেন এবং দীর্ঘ অনেকটা সময় দেশের বাইরে ছিলেন, সম্প্রতি সময় দেশে এসেছেন। এই যে দীর্ঘ সময়টা ইন্ডাস্ট্রিতে ছিলেন না, এখন এসে ইন্ডাস্ট্রির একটা পরিবর্তন দেখছেন, এটা আপনার কাছে কেমন লাগছে? সঙ্গীতের যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথেই ছিলাম। তবে মাঝে মাঝে আশা হতো, মাঝে মাঝে পরিবর্তনগুলো দেখতাম। এখন মনে হয় পরিবর্তিত হয়ে আরও সুন্দর হয়েছে, আরও ভালো লাগছে। সত্যি তাই। এখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে আপনার কেমন লাগছে? এই যে কাজ আবার শুরু করেছেন, এই ভালো লাগাটা কেমন? অনেক ভালো লাগছে, কারণ যতদিন যাচ্ছে টেকনোলজি এবং ক্যামেরা, লাইটিং, সব কিছুর মধ্যে একটা নতুনত্ব অনেক অনেক যেটা ফুটিয়ে তুলতে পারে, আগে হয়তো অতটা সুযোগ হতো না। সত্যি তাই। আমি আবার একটু ওয়াহিদ স্যারের কাছে আসি। সিনেমাতে অসংখ্য কাজ করা হয়েছে, অনেক সুপারহিট গান আছে আসলে, যে গানগুলো মানুষের মুখে মুখে, মানুষ এখনও গান শুনলে বলে দিতে পারে যে কার কার গান। বর্তমান সময়ে যে সিনেমার গানগুলো হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, এই কাজের ব্যাপক একটা পরিবর্তন আমরা দেখছি। সেটা মিউজিকে হোক, কথায় হোক, সুরেও বেশ একটা ধরন পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটাকে আপনার কাছে কতটুকু ভালো লাগে? ক্ষেত্র বিশেষ, সব সময় না। যেমন যতটুকু না হলেই চলে, তার চাইতেও বেশি আমরা বিনোদনের চেষ্টাটা করি। জানি না আমাদের সময় তত বিনোদন, এই বিনোদনের ঢংটা এত প্রকাশ্যে ছিল না, এখন যেটা হয়েছে। হয়তো এখন দর্শক সেটাই চায়, কিন্তু আমার নিজের যদি পছন্দের কথা বলেন, দোটানা। এই যে বলছিলেন যে এই বছর 25টিরও বেশি গান নিয়ে একটা প্রজেক্ট আসছে, বা প্রজেক্টের প্রায় অনেকগুলো কাজ হয়ে গেছে, কিছু টেকনিক্যাল কাজ বাকি আছে। একটা সময় যখন আপনারা কাজ করেছেন তখন আপনাদের শুটিংয়ের ধরন কিন্তু একরকম ছিল, এখন শুটিংয়ের ধরন চেঞ্জ হয়ে গেছে এবং আমরা গানটাকে যে ধারণ করছি সেই ধরনটাও পরিবর্তন হয়েছে। আপনি বর্তমান সময়ে নতুনদের সাথে যে কাজ করছেন, তাদের কতটুকু সিরিয়াসনেস পাচ্ছেন এবং তারা কতটুকু ডেডিকেটেড কাজের প্রতি? এখানে আমি সেই উত্তর একটাই হবে, যারা ডেডিকেটেড তারা তখনও ডেডিকেটেড ছিল, এখনো। আর যারা হেলায় ফেলায় করছে তারা তখনও হেলায় ফেলায় ছিল, এখনো। যার জন্য আপনি দেখবেন রিয়েল ট্যালেন্ট একদম মানুষের কাছে সহজে গ্রহণযোগ্য এবং মানুষ তাদের অন্তর থেকে ভালোবাসে, এটা কিন্তু খুব বেশি একটা পাবেন না। এটা কিন্তু একটি
অনেক অমূল্য একটি ধন, চাইলেই সব কিছু পাওয়া যায় না, এর জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু ভাবনার মধ্যে থাকতে হয়। যদি বেশি দিন টিকে থাকতে হয় তাহলে আমি বলবো রুচিশীলতা, এই পরিশীলতা, এই জিনিসগুলোকে খেয়াল করলে আমার মনে হয় আপনি অনেকদিন একটি সঙ্গীত শিল্পী টিকে থাকতে পারে। আর হালকা মেজাজ তো সবসময় হালকাই হয়। সত্যি কিন্তু তাই, ডেডিকেশন খুব ইম্পর্টেন্ট। ডেডিকেশন না থাকলে কাজে আসলে কোনোভাবেই সাকসেস হওয়াটা পসিবল না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। স্যার, আরও অনেক গল্প করব, অনেক কিছু জানার আছে, কিন্তু আরও একটি গান শোনার সময় হয়ে এসেছে। এবারে কোন গানটি থাকবে আমাদের জন্য? এবারে আমার পছন্দেরই একটি গান করতে চাচ্ছি। গানটি নতুন, কথাগুলো একটি মেয়েকে সম্বোধন করে, এটাও প্রেমের গান। এটাও কিন্তু একটি আনরিলিজ ট্র্যাক এবং দর্শক, এটা আপনাদের জন্য গিফট স্বরূপ বলা যায়। আনরিলিজ ট্র্যাক আমরা শুনছি আমাদের এটিএন মিউজিকে। চোখে তো পড়েনি তোমার চুড়ি, হ্যালো হ্যালো মাধুরী ও মাধুরী, চোখে তো পড়েনি তোমার চুড়ি, ও মাধুরী ও মাধুরী, তোমাকে নিয়ে করি স্বপ্ন পুরি, ও মাধুরী ও মাধুরী, তোমাকে নিয়ে করি স্বপ্ন পুরি, হ্যালো হ্যালো মাধুরী ও মাধুরী, চোখে তো পড়েনি তোমার চুড়ি। তোমারই হাসিতে ঝর্ণা ঝরে যায়, তোমারই খুশিতে হৃদয় ভরে যায়, তোমারই হাসিতে ঝর্ণা ঝরে যায়, তোমারই খুশিতে হৃদয় ভরে যায়, হ্যালো হ্যালো মাধুরী ও মাধুরী, চোখে তো পড়েনি তোমার চুড়ি, হ্যালো হ্যালো মাধুরী ও মাধুরী, চোখে তো পড়েনি তোমার চুড়ি, ও মাধুরী ও মাধুরী, তোমাকে নিয়ে করি স্বপ্ন পুরি, হ্যালো হ্যালো মাধুরী ও মাধুরী, চোখে তো পড়েনি তোমার চুড়ি। জীবনে কত গান বেসুরে গেছি, আজকে সেই গান সুরেতে পেয়েছি, জীবনে কত গান বেসুরে গেছি, আজকে সেই গান সুরেতে পেয়েছি, হ্যালো হ্যালো মাধুরী ও মাধুরী, চোখে তো পড়েনি তোমার চুড়ি, হ্যালো হ্যালো মাধুরী ও মাধুরী, চোখে তো পড়েনি তোমার চুড়ি, ও মাধুরী ও মাধুরী, তোমাকে নিয়ে করি স্বপ্ন পুরি, ও মাধুরী ও মাধুরী, তোমাকে নিয়ে করি স্বপ্ন পুরি, হ্যালো হ্যালো মাধুরী ও মাধুরী, চোখে তো পড়েনি তোমার চুড়ি। বাহ, একজন মানুষের এত সুন্দর করে প্রশংসা কিন্তু শুধু গানের মাধ্যমেই করা যায়। গানকে ঘিরে যত কথা বলা যায়, বাস্তবে এত কথা বলা একদম সম্ভব হয় না। তাহলে গায়ক গায়িকারা নিশ্চয়ই এক্সট্রা একটা বেনিফিট নিজের কথাটা বলার। সত্যি তাই। স্যার, আপনার গানের জগতের যাত্রা শুরু হয়েছিল রবীন্দ্রসঙ্গীত থেকে, পরবর্তীতে আপনি ফোকও শিখেছেন, কিন্তু পপ সংকে নিয়েই বেশি কাজ করেছেন।
রবীন্দ্রসঙ্গীত থেকে পরবর্তীতে পপ সঙ্গে আসার একটা গল্প অবশ্যই আছে, একটু জানতে চাই। এখানে আমার শিক্ষক ছিলেন ক্লাস 3-তে, নলিনী বাবু। উনি একদিন আমি গুনগুন করে গেছি, বলে এই তুই গা। আমি মায়াবন বিহারিণী গানটা মনে আছে, গাইলাম। বলে বা তোর তো গলাটা ভালো, তুই কিন্তু গান প্র্যাকটিস করবি, আমি তোর বাবাকে মাকে বলে যাব তোকে যেন গান শেখায় ঠিক মতো। আচ্ছা। এবং তাই তো হলো। আপনি কিন্তু কিশোর বয়সে কানাডাতে ছিলেন। সাধারণত কিন্তু যারা পড়াশোনা করতে চান তারা আর বাংলাদেশে আসতে চান না, বা বাংলাদেশেও যে ক্যারিয়ার হতে পারে, অনেকেই অন্য দেশে সেটেল হতে চান। আপনার ক্ষেত্রে সেটা লক্ষ্য করা যায়নি। গল্পটা বলতেই হয় প্লিজ। আমার বাবা মা কাউকে না জানিয়ে যখন দেশটি স্বাধীন হলো, আমি কিন্তু একরকম চুরি করে পালিয়েছিলাম। আচ্ছা। এই সঙ্গীতের টানে, দেশের টানে। আচ্ছা। এবং সেই থেকে হয়তো একটু একটু করে ফেরদৌস ওয়াহিদ হয়ে গেছে। আপনি একটু একটু করে হয়েছেন এবং এখনো পর্যন্ত দর্শকদের মনে সেই 70-এর দশকে যেভাবে কাঁপিয়েছেন, এখনো কিন্তু দর্শকদের মনে সেভাবেই কাঁপাচ্ছেন। কারণ আপনার গান, আপনার কণ্ঠ সবকিছুই দর্শকরা এখনো মনে রেখেছেন এবং রাখছেন। এবারে একটু আসি মাসুদ চৌধুরী সাহেবের কাছে। আমরা কিন্তু জানি, কিন্তু দর্শকরা জানে না, দর্শকদেরকে জানাতে চাই, ফেরদৌস ওয়াহিদ স্যার এবং মাসুদ চৌধুরী দুজনেই সঙ্গীত শিল্পী হলেও তারা দুজনেই কিন্তু ভাই, তারা কাজিন ব্রাদার। আমরা একটু জানতে চাই আপনাদের কাছ থেকেই দর্শকদেরকে উদ্দেশ্য করে আসলে সম্পর্কটা কেমন? সম্পর্কটা অনেক অনেক মধুর। এই বিগত দিনগুলোতে ফেরদৌস ওয়াহিদ মানে ফেরদৌস ভাই যতবার প্রবাসে ছিলেন দেখা হয়েছে, ছিলাম একসাথে বিভিন্ন কনসার্টে, দেশে আসলেও দেখা হয়। এই যে রক্তের, ও যখন আমেরিকাতে ছিল প্রথম ওর তখন গেলে কিন্তু ওর বাসায় থাকা হতো। আমার মনে আছে যে তখন প্রথম ভোবানা নিউ ইয়র্কে, ফেরদৌস ভাইয়ের ডেজিগনেটেড হোটেল, যেখানে সবাই ছিল, আয়ুব বাচ্চু এবং বড় বড় অনেক শিল্পী। ফেরদৌস ভাই সেখান থেকে আমার বাসায় থাকলেন দীর্ঘদিন। বললেন যে ওখানে ভালো লাগে না তোর এখানে? আমি বললাম আমার তো ছোটো বাসা। বললো না, এখানে আমি যে কমফোর্টেবল ফিল করবো আমি ওখানে করি না। তারপর দীর্ঘদিন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, অনেক ভালো লাগা। তো ফেরদৌস ভাই আমার একজন সঙ্গীত শিল্পী আর ভালো লাগা একজন মানুষ, ভাই। সেই সঙ্গে আমি তাকে অনেক অনেক শ্রদ্ধা করি। আমি না, শুধু আমার পরিচিত জন, বন্ধু বান্ধব, প্রবাসী। এবার কিন্তু তোমাকে আমি একটা প্রশ্ন করবো। এটিএন বাংলা, এটি অনেক প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, টিভি স্টেশন। এটিএন বাংলা গান গাইতে পেরে প্রথম তোমার কেমন লাগছে? আমার অনেক অনেক ভালো লাগছে, এই জন্য যে 80-র দশকের শেষ দিকে দেশ ছাড়ার আগে যখন ফেরদৌস ভাই শিল্পকলা একাডেমি ডিরেক্টর, তখন সেই সুবাদে শিল্পকলায় অনেক ছোটোখাটো অনুষ্ঠানে যুক্ত ছিলাম। আর বিভিন্ন জায়গায় বাংলাদেশে যখনই তখন মঞ্চে, মানে তখন তো পারফরমেন্স বলতে ওই শিল্পকলা একাডেমির বিভিন্ন শাখা বা কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন বা 31st নাইট, এগুলোতে এখনকার মতো এত না থাকলেও অনুষ্ঠান হতো। তো ফেরদৌস ভাইয়ের সাথে আমি অনেক অনেক অনুষ্ঠানে থাকতাম এবং পারফর্মও করতাম। তো তখনকার ফ্লেভার এখনকার ফ্লেভার যদিও ভিন্ন, অনেক চাকচিক্য, কিন্তু আনন্দটা আমাদের কম ছিল না। ফেরদৌস ভাই একজন অনেক অনেক গুণী শিল্পী। অবশ্যই উনি একজন বাংলাদেশের কৃতি সন্তান, সেটা বলার আসলে কোনো অবকাশ নেই। ফুবানা একটা সংস্থা যেখানে বাংলাদেশের গুণী শিল্পীদেরকে দেশের বাইরের যারা জেনারেশন আছেন তাদেরকে পরিচয় করিয়ে দেয়া যায়। তো ফুবানার সাথে আপনারা কাজ করেছেন, আপনারা একসাথে বলা যায় যে কনসার্ট করেছেন, সেই অভিজ্ঞতাটুকু আমাদের সাথে শেয়ার করেছেন। তো এবারে এই সময়টাতে আপনার কাছ থেকে একটি গান শুনতে চাই, আর কোন গানটি থাকবে আমাদের জন্য? আমার অনেক প্রিয় একটি গান, আমি বলবো যে এই গানের সাথে অনেক কিছু জড়িত। গানটা লিখেছিলেন হাবিবুর রহমান, আমার বন্ধু মানুষ। আর এই অ্যালবামটি বের করেছিলেন, আমার একটাই অ্যালবাম বের হয়েছিল, গীতিকার নজরুল ইসলাম বাবু। বাবু ভাইকে অনেকে মানে অনেকভাবে স্মরণ করে, আবার নতুন জেনারেশন যারা, তারা হয়তো ওভাবে মনে নাও রাখতে পারে। সবকটি জানালা খুলে দাও না, অথবা রেল লাইন বয় সমান্তরাল, সেই বাবু ভাই আজ নেই, প্রয়াত বাবু ভাই নজরুল ইসলাম বাবু। আমি তাকে তার মাগফিরাত কামনা করি। তো আমি তার অ্যালবাম থেকেই একটা গান, যে অ্যালবামটি তিনি করেছিলেন, আমার উদ্দেশ্যে 11টি গানের একটি গান। বাহ, দারুণ, তাহলে শুনবো। আমি তোমারই আশায় কাটিয়ে দেব
প্রহরগুলো আমি তোমারই আশায় কাটিয়ে দেব প্রহরগুলো। আশার স্বপন শুধু দেখব চোখে, হোক না সে প্রহর যতই কালো, তোমারই আশায় কাটিয়ে দেব প্রহরগুলো আমি তোমারই আশায় কাটিয়ে দেব প্রহরগুলো। প্রহরে প্রহরে শুধু তুমি রবে মনের ছোট্ট ঘরে, পারবে না চাইলেও হারাতে তুমি, বেঁধেছি যে আপন করে। প্রহরে প্রহরে শুধু তুমি রবে মনের ছোট্ট ঘরে, পারবে না চাইলেও হারাতে তুমি, বেঁধেছি যে আপন করে। যতই দূরে তুমি থাকো না কেন, এমন তোমাকে শুধু বাসবে ভালো, তোমারই আশায় কাটিয়ে দেব প্রহরগুলো আমি তোমারই আশায় কাটিয়ে দেব প্রহরগুলো। সুন্দর সব কিছু ফিরিয়ে দেব, ছুঁইব না একা একা, তোমার ছবিটি থাকবে শুধু হৃদয়ে জুড়ে আঁকা। সুন্দর সব কিছু ফিরিয়ে দেব, ছুঁইব না একা একা, তোমার ছবিটি থাকবে শুধু হৃদয়ে জুড়ে আঁকা। তুমি এলে তোমাকে দেব জমিয়ে রাখা যত স্মৃতিগুলো, তোমারই আশায় কাটিয়ে দেব প্রহরগুলো আমি তোমারই আশায় কাটিয়ে দেব প্রহরগুলো। আশার স্বপন শুধু দেখব চোখে, হোক না সে প্রহর যতই কালো, তোমারই আশায় কাটিয়ে দেব প্রহরগুলো আমি তোমারই আশায় কাটিয়ে দেব প্রহরগুলো। বাহ, সুন্দর কথার দারুণ একটি গান শুনলাম। এবারে আবারও একটু আসি ওয়াহিদ স্যারের কাছে। আপনাকে আমরা কণ্ঠশিল্পী হিসেবে পেয়েছি, কিন্তু তার বাইরেও আপনি কিন্তু পরিচালক হিসেবেও কাজ করেছেন। শুধুমাত্র নাটকে নয়, টেলিফিল্ম এবং সিনেমাতেও আপনি ডিরেকশন দিয়েছেন। সেই কাজের বিষয়টা একটু জানবো। আমাকে পরিচালক সমিতির ইন্টারভিউ সময় প্রশ্ন করেছিল, আমরা তো আপনাকে চিনি একজন গায়ক হিসাবে, এই পরিচালনায় কেন আসলেন? তখন আমি বলেছিলাম শুধুমাত্র সৃষ্টির উন্মেষায়। তারা উত্তরটিতে বোধহয় খুশি হয়েছিল। যাই হোক, আসলেও আমার ফটোগ্রাফিটা খুবই ভালো লাগে, সেই থেকে এটা চেষ্টা, সেই থেকে এটার বহিঃপ্রকাশ মনের আত্ম এই বিশ্বাস ছিল যে এটা কিছু হোক, এবং শুধুই সৃষ্টির উন্মেষায়। বাহ, দারুণ। যদি আমি প্রশ্ন করি, আপনি একজন গায়ক, একজন পরিচালক, গীতিকার এবং সুরকার,
কিন্তু নিজেকে কোন সত্তায় পরিচিত করতে বেশি ভালো লাগে? গায়ক, অবশ্যই গায়ক। সত্যি তাই, যেই মানুষটা গান জানেন একজন শিল্পী হিসেবেই পরিচয় দিতে সব থেকে বেশি ভালো লাগে। 2025-এ অনেক অনেক কাজ আসছে, সেই কাজগুলো খুবই শীঘ্রই দর্শকরা দেখতে পারবে। স্যার, এই কাজগুলোর মধ্যে নতুন কি কি আছে, মানে নতুনত্ব আমরা কি পাবো? গানের মধ্যে বলবো যে কোটি কতক ছাড়া সবই নতুন। এর মধ্যে পথিকের কথা সুর আছে, ডক্টর রাতিম আছে, আমি আছি, আরো বেশ কয়েকজন, হয়তো এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তো গানগুলির চেষ্টা করেছি আমি এবার গানের মূল কথাগুলো আমার যেগুলো ভালো লাগে সেগুলোর প্রতি আমি জোর দিয়েছি বেশি। কিছু তো থাকতেই হয় যা সাধারণ দর্শকদের জন্য ভালো লাগার বিষয়গুলো। আর এদিকে কিছু শর্ট ফিল্ম আর কিছু দু একটা ওয়েব ফিল্ম করার ইচ্ছা, এগুলোর স্ক্রিপ্ট সব রেডি হয়ে গেছে। বাহ, দারুণ। তাহলে আমরা আরো অনেক কাজ পাচ্ছি সামনে। স্যার, সোশ্যাল মিডিয়া এখন কিন্তু খুব বেশি ব্যাপক পরিচিত। সোশ্যাল মিডিয়াতে কেমন সময় কাটানো হয়? হ্যাঁ, খুব বেশি না, আদলটা বদলে গেছে। প্রচারের মিডিয়াটা খুব সহজ, কাউকে কারোর প্রতি ধর্ণা দিতে হয় না, কারো পিছে ঘুরতে হয় না, অটোমেটিক চলে আসে। এর মধ্যেও ভালো মন্দ হচ্ছে, সবই যে ভালো হচ্ছে তা তো না। হয়তো আমার তরফ থেকেও কিছু টুকটাক এমন কিছু মিডিয়াতে প্রচার হচ্ছে, আমি নিজেই হয়তো দেখাচ্ছি, যেগুলোর প্রয়োজনই হয়তো নাই। তবে সব মিলিয়ে গুড। এই যে আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু খবর আছে যেগুলো আসলে প্রত্যাশার বাইরে, আপনার কোনো খারাপ অভিজ্ঞতা আছে কিনা বা আমাদের সাথে শেয়ার করবেন কিনা? না, আমার খারাপের মতো এখনো কিছু হয়নি। জানি না আগামীর কথা। সব কিছুর জন্য এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেককেই তৈরি থাকা উচিত। এখানে মিথ্যার আশ্রয় অনেক বেশি, সত্যের আশ্রয়টা প্রকট কিন্তু কম। চলে যায়, এটাই হয়তো আমাদের ভালো লাগে, তাই এটা নিয়েই আছি। সত্যি তাই, আপনার কথাগুলো শুনে বোঝা যায় জীবনের অনেক বাস্তব কথা, অনেক অভিজ্ঞতা আপনার মধ্যে জমে আছে এবং সেগুলো আমরা শুনছি। আমরা আয়োজনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু যাবার আগে একটু ছোট্ট করে জানতে চাইবো যে একটা সময় ছিল আমরা ক্যাসেট বিক্রির মাধ্যমে কিন্তু বুঝতে পারতাম কোন গানটি হিট হয়েছে। এখন পরিবর্তনের সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার মাধ্যমে বুঝতে পারি এই গানটি এখন হিটে আছে। এই যে ভাইরাল যে বিষয়টা, এই বিষয়টার কতটুকু পক্ষে আপনি আছেন? এখানে পক্ষে বিপক্ষে ব্যাপারটা নেই, কিন্তু আমি বলবো যে ভাইরাল বিষয়টা কিন্তু খুব সহজলভ্য। যেটা নিয়ে নিচ্ছে, কিন্তু ক্যাসেটের সময় এটা বিক্রির উপরে টাকা দিয়ে মানুষ কিনবে, সংখ্যা বাড়বে, সেই জনপ্রিয়তার যে খুঁটিটা ছিল ওটা কিন্তু এখন ভাষা কিন্তু ফেলার কিছু নেই, এটাই হয়তো এখনকার প্রচলন। সত্যি তাই, পছন্দের শিল্পীর গান আগে মানুষ টাকা দিয়ে কিনে নিত এবং শুনতো, এবং সেই সময় সম্মানটাও অনেক বেশি ছিল। এখন হয়তো বা সত্যিই ভাষা হয়ে গেছে। গল্প গানে আমাদের সময় শেষের দিকে, আমাদেরকে যেতে হবে। তবে যাবার আগে এটিএন বাংলার দর্শককে নিয়ে যদি প্রথমে ওয়াহিদ স্যার কিছু বলতেন। এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন তাদের সবাইকে অভিনন্দন। এটিএন বাংলাকে প্রাণ ঢালা ভালোবাসা। আজকে সুন্দর একটি অনুষ্ঠান যাচ্ছে, অনুষ্ঠানটা মাঝে মাঝে আমি দেখি, ভালো লাগে। এবং দর্শকদের মধ্যে যারা সঙ্গীত করেন, সঙ্গীতকে ভালোবাসেন, তাদের প্রতি আমার দুটো টিপস। একটা জিনিস মনে রাখতে হবে, সাধনার কোনো বিকল্প নেই। যত সাধনা করবেন তত বেশি টিকে থাকবেন। আর আরেকটা কথা মনে রাখতে হবে, গান বাজনা কিন্তু বহিঃপ্রকাশটা কিন্তু একটি শিল্পীর আচরণ যত সুস্থ, মিষ্টি, রুচিশীলতা বাড়বে, আপনার গানও তত সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। দারুণ বলেছেন। এবার একটু আসি মাসুদ চৌধুরীর কাছে। এটিএন বাংলার দর্শক এবং আপনাকে যারা পছন্দ করেন তাদেরকে কি বলে যাবেন? এটিএন বাংলা সবসময় এটিএন বাংলা, যার কোনো বিকল্প নেই। তো দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যারা দেখছেন এবং প্রতিদিন বা প্রতিনিয়ত দেখেন এটিএন বাংলাকে আমি সবসময় খুব শ্রদ্ধা জানাই। আর আজকে বিশেষ করে আমি আসতে পেরে খুবই আনন্দিত। আর আপনারা যারা দেখছেন বা সবসময় দেখেন তাদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ এত দারুণ কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। স্যার, আপনার আলোচিত একটি গান শুনে আমাদের আয়োজন শেষ করব, কিন্তু তারও আগে আমি আমার দর্শকদের কাছে আমার মিউজিশিয়ানদেরকে পরিচয় করিয়ে দেব এবং আমি বিদায় নিব।
সুপ্রিয় দর্শক, দারুণ একটা সময় কাটলো, আর আমার এই সময়ের সঙ্গী যারা ছিলেন তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আর আজকে আমাদের সঙ্গে মিউজিশিয়ান যারা ছিলেন তারাও কিন্তু সুপার হিট সব মিউজিশিয়ানস। আমাদের সাথে বেস গিটারে ছিলেন রিচার্ড কিশোর, ড্রামসে ছিলেন পুলক, লিড গিটারে ছিলেন এমিল মুরসালিন এবং কিবোর্ডে ছিলেন কাইয়ুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামীতে আবারও দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমাদের কিন্তু অনুষ্ঠান শুরুর আগে কথা হচ্ছিল যে আজকের আয়োজনটা কিভাবে শেষ করা যায়। আজকের আয়োজনটা শেষ করব আলোচিত একটি গান শুনে, যে গানটি সকল দর্শকদের মুখে মুখে। না, আমি বলবো না এটি কোন গান, শুনবো। তবে তার আগে আমি সামিয়া বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।